আমার লেখা প্রথম রহস্য গল্প দেবাদার আবির্ভাবে আপনারা শুনেছিলেন। দেবাংশুক দে মানে সকলের দেবাদা কলকাতায় একটা খুনের জট ছাড়াতে শখের গোয়েন্দা হিসাবে আত্মপ্রকাশ করলেও আজকাল কিন্তু ব্যাপারটাকে বেশ সিরিয়াসভাবেই নেয়। এখন তার কাছে একটা লাইসেন্স গানও আছে। আজকের গল্পেও দুটো চরিত্র একই থাকছে, দেবাংশুক দে মানে দেবাদা আর প্রসূন দে মানে দেবাদার আদরের ভাই পাবদা। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক কাল্পনিক গল্প কবিতা নাটক দিয়ে সাজানো আমার এক বিশেষ নিবেদন রূপকথা। আমি অঙ্কুশ মৈত্র। আজ শুনবেন আমার লেখা একটা রহস্য গল্প, বেনারসে গণ্ডগোল। প্রধান চরিত্রে দেবাংশুক দে সকলের দেবাদা, তার ভাই প্রসূন দে, মামা হিমাদ্রি আর ইন্সপেক্টর পৃথ্বীরাজ চৌহান। গল্প পাঠে আমি। শুরু হচ্ছে রহস্য গল্প বেনারসে গণ্ডগোল। খুব মন দিয়ে শুনবেন গল্পটা, নিশ্চয়ই ভালো লাগবে। এমনিতেই দাদার খুব ভোরে ওঠা অভ্যাস। রোজ ট্রাকস্যুট পরে পায়ে জুতো গলিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। বালিগঞ্জ স্টেশন হয়ে সিটি কলেজের পাশ দিয়ে মাঝারি তালে দৌড়ে বাড়ি ফেরে। তারপর সোজা বাড়ির ছাদে খালি হাতে কসরত। তবে দৌড়ানোটা নেশা নয়, বলতে পারেন এক রকমের অভ্যাস। ইদানিং দাদার সাথে ভোরে উঠে দৌড়াতে গিয়ে আমারও হাতে খড়ি হয়েছে। আমি একটানা দৌড়াতে না পারলেও মাঝে মাঝে কিছুটা হেঁটে নিই। তবে দৌড়ানোর ফলে আমার অলস স্বভাবের কিন্তু বেশ উন্নতি হয়েছে। বাড়ি ফিরে আমি আর ছাদে যাই না দাদার সাথে, বরং রোজ বাড়ির গেটের এক কোণে লেটার বক্স চেক করি। নতুন চিঠি পেলে সেটা নিয়ে আবার তালা দিয়ে দিই। একদিন ভোরবেলা রোজকার মতন দৌড়ে এসে লেটার বক্স চেক করতেই 3টে চিঠি পেলাম। চায়ের টেবিলে বসে দাদা সেগুলোকে একে একে খুলছে আর পড়ছে, আর তার উল্টো দিকের চেয়ারে আমি। দিনু কাকার হাতে বানানো চায়ে একবার চুমুক দিয়ে দাদাকে বললাম, কোনো মক্কেলের চিঠি কি? দাদা বলল, না। চিঠিটা ভাঁজ করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, মামা পাঠিয়েছেন, সামনে টিয়ার বার্থডে। টিয়া বলেছে আমরা না গেলে এবার তার বার্থডে সে করবে না। এই প্রসঙ্গে বলে রাখি, টিয়া আমাদের মামার মেয়ে। অনেক ছোটবেলায় তাকে দেখেছিলাম। সামনেই 12 বছরে পড়বে। মামা থাকে বেনারসে। গত 8 বছর আগে গিয়েছিলাম মা বাবার সঙ্গে। তখন আমি আর দাদা কলকাতায় আসিনি। প্রতি বছরই মামা চিঠি পাঠায় আসার জন্য, কিন্তু যাওয়া হয় না। এবারে চিঠিতে একটা অভিমানের ঝলক দেখে আমি বললাম, দাদা তোর হাতে এখন নতুন কোনো কেস নেই, চল না তাহলে ঘুরে আসি। দাদা আমার কথায় আপত্তি করল না। আমরা এবার যাচ্ছি সেই কথা জানিয়ে সেদিন একটা চিঠি ছেড়ে দিলাম মামার ঠিকানায়। বারাণসী স্টেশনের ট্রেন থেকে নেমে দাদা বলল, পাবদা, ইউপি 63B 9117। গাড়িটা দেখলে ওর সামনে গিয়ে দাঁড়া, আমি আসছি। মামা বলেছিল একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় নিতে আসতে পারবে না, তবে আমাদের জন্য গাড়ি পাঠাবে, আর তার নাম্বার আমরা জানতাম। তাই বাইরে এসে গাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না। গাড়ির কাছে আসতেই দেখি দাদাও একটা সিগারেটের প্যাকেট হাতে নিয়ে এসে পড়েছে। আমাদের দেখে কাছেই দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক এগিয়ে এলেন। তার গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, নাক আর 2 ঠোঁটের মাঝে চওড়া একটা গোঁফ, সাদা হাফ টি শার্ট, কালো ফুল প্যান্ট, হাতে একটা বালা পরা, মাঝবয়সী গোছের। লোকটি হিন্দিতে বলল, আপ দেবাংশুক দে? দাদা এবার সোজা বাংলাতেই বলল, আপনি রাম সিং তো? হিমাদ্রিবাবু পাঠিয়েছেন?
এবার লোকটা আমাদের লাগেজগুলো ডিকিতে তুলে দিতে লাগলো। আমি দাদাকে বললাম, তুই জানলি কি করে ওর নাম রাম সিং? দাদা বলল, ওর ডান হাতে একটা সবুজ রঙের ট্যাটু উকিয়ে দিচ্ছে, হাতের বালাটার ঠিক উপরে। ওখানে লেখা আছে ওর নামটা। আমি একবার ভালো করে দেখলাম, সত্যিই তো তাই। আমার তখন লোকটার গায়ের সস্তা পারফিউমের তীব্র গন্ধে মাথাটা ঝিমঝিম করে উঠল। দাদা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, উগ্র সেন্টের আসল কারণটা বুঝলি? সত্যি আমি বুঝতে পারিনি। আমি ঘাড় নেড়ে জানালাম, না। দাদা বলল, লোকটা যখন কথা বলছিল তখন ঠোঁটের ফাঁক দিয়ে শব্দের সাথে সাথে হুইস্কির হালকা গন্ধটা বেরোচ্ছিল। কাল রাতে নিশ্চয়ই খেয়েছে। ড্রাইভার গাড়ি ছুটালো। রাম সিং বলল, হিমাদ্রিবাবু আপনাদের কে আছে? আমি বললাম, আমাদের মামা হন। রাম সিং বলে চুপ করল। আমি আর দাদা গাড়ির পিছনের সিটে বসে আছি। দেখলাম দাদা জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছে। দাদা এবার একটা প্রশ্ন করলো রাম সিংকে, একটু অন্য ধরনের। আচ্ছা, এখানে কি রিসেন্ট কোনো মার্ডার হয়েছে? রাম সিং বলল, হ্যাঁ স্যার, হয়েছে বই কি। পরপর দুটো মেয়ে, যা দিনকাল পড়েছে। স্টেশন থেকে নেমে আমিও শুনেছিলাম চায়ের দোকানে কাগজ হাতে এই আলোচনাই হচ্ছিল। আমি এই ব্যাপারে আরও কিছু বলতে যাচ্ছিলাম, দাদা মুখে আঙুল দিতেই চুপ করে জানালার বাইরের দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় নেই। মামা এখানে 16 বছর আগে প্রথম আসে কাজের সূত্রে, সেই থেকে এখানেই আছে। আজ দুটো মার্বেলের দোকানের মালিক। বাড়িতে এখন মামা, মাইমা, তার একমাত্র মেয়ে টিয়া, বেয়ারা জগমোহন আর একটা মালি। মামার বাড়িটা যেখানে, সেখানকার নাম বেনিয়াবাগ তিরহা, গঙ্গার তীরে বিশ্বনাথ মন্দিরের খুব কাছে, স্টেশন থেকে প্রায় 4 মাইল দূরে। গাড়িটা যখন বাড়ির সামনে বড় লোহার গেটটা দিয়ে ভিতরে ঢুকলো, তখন বাড়িটাকে দেখে খুব ভালো লাগলো। চারিধারে বাগান, ফুলের গাছই বেশি, মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি, একটা বাহারি ফোয়ারাও চোখে পড়ল। এখানে ওখানে লাল কাপড় বিছানো পথ, তারই একটা ধরে বাড়ির ভিতরে পৌঁছালে দোতলা বাড়ি। আমরা যখন বাড়ির ভিতরে পৌঁছালাম, তখন বাগানের মালি হাতে একটা জলের পাইপ নিয়ে ফুলের গাছে জল দিচ্ছিল। বাইরে মাইমা দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা এগিয়ে গিয়ে প্রণাম সেরে ভিতরে গেলাম। টিয়া তখন স্কুলে। দুপুর হলে মামা আর টিয়া এসে পড়ল। দুপুরে খাওয়া দাওয়ার পর মামা বলল, তোমরা ট্রেন জার্নি করে এসেছো, আজ রেস্ট নাও। তাই সারা দুপুর টিয়া দাদার কাছে অনেক গল্প শুনল। বিকালে যখন বাগানের শ্বেতপাথরের বেদিতে বসে চা খাচ্ছি, তখন গেটের বাইরে একটা গাড়ি থামার শব্দ পেলাম। তারপর নুড়ি কাপড়ের রাস্তা ধরে চেক কাটা জামা, কালো প্যান্ট পরা এক ভদ্রলোক এলেন। রং ফর্সা, মাথার চুল কাঁচা পাকায় মেশানো, বয়স মামার মতনই। মামা হেসে উঠে দাঁড়িয়ে নমস্কার করে বলল, আসুন বিজয় বাবু। পাশে শ্বেতপাথরের বেদিটা দেখিয়ে বসতে বলল। আমাদের দিকে তাকিয়ে বলল, ইনি বিজয় দুবে, আমার বিজনেস পার্টনার। এই শহরে যখন প্রথম আসি, তখন প্রথম বন্ধু হিসাবে একেই পাশে পাই। মামা চায়ের কাপটা এগিয়ে দিলেন বিজয় দুবের দিকে। চায়ে একটা চুমুক দিয়ে বিজয়বাবু বললেন, ইনাদের ঠিক চিনলাম না। মামা এবার জিভ কেটে বললেন, আরে, এরা কলকাতা থেকে এসেছে, আমার ভাগ্নে।
দেবাংশু আর প্রসূন, দুই ভাই। দাদা এবার ফিসফিস করে বলল, দেখ পাবদা, লোকটা কেমন ঘামছে, এদিকে গাড়িতেই এসেছে। আমি দেখলাম সত্যিই তো। বিজয়বাবু হঠাৎ মামার দিকে তাকিয়ে বলল, শুনেছেন গত 2 সপ্তাহে পরপর 2টো মার্ডার? মামা বলল, শুনেছি। হঠাৎ শহরটা যেন অশান্ত হয়ে পড়েছে। মেয়েদের জন্য আর সেভ নয়। বিজয়বাবু বললেন, খুনি এখনো ধরা পড়ল না। পুলিশ খুনের কোনো কিনারা খুঁজে পাচ্ছে না। আমি দেখলাম দাদা ফুলের বাগানটা ঘুরে ঘুরে দেখছে। মনে হলো এই আলোচনায় তার কোনো আগ্রহ নেই। বিজয়বাবু বললেন, কি নৃশংসভাবে হত্যাগুলো করে যাচ্ছে। এবার দাদা হঠাৎ বলল, কিসের দ্বারা খুনগুলো হয়েছে জানেন? বিজয়বাবু বললেন, পুলিশ বলতেই পারছে না। ধারণা করছে কোনো ধারালো অস্ত্রের দ্বারা হয়েছে, কিন্তু ধাতব কোনো বস্তু নয়। মামা বলল, বাইরে অন্ধকার নামছে, চলুন আমরা ভিতরে গিয়ে বসি। বিজয়বাবু হাতঘড়িটার দিকে তাকিয়ে বললেন, না, আজ উঠি, আমাকে বেরোতে হবে। আপনার বৌদি অপেক্ষা করে আছে। তাকে নিয়ে আজ একটা আত্মীয়র বাড়ি যাওয়ার আছে, বিয়ের অনুষ্ঠানে। আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দেখা করে যাই, তাই চলে এলাম। আমরা সবাই মিলে বিজয়বাবুর সাথে গেটের কাছ পর্যন্ত গেলাম। একদিন আপনারা সবাই মিলে আমার বাড়ি হাজির হন না। আমার ওই কলকাতার মেয়ে, এদের দেখলে বেশ খুশি হবে, আর গল্প পড়ার লোকও পাবে। আচ্ছা, গুড নাইট, আমি চলি। এই বলে গাড়িটা সোজা চলে গেল। আমরা বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তার গেট থেকে বাড়ি 60 গজ দূরে। বাড়ির কাছে আসতেই বসবার ঘরের লাইট জ্বলছে। দাদা বাগানের দিকটা একবার তাকিয়ে ভুরু কুচকিয়ে আমাকে বলল, পাবদা, তুই মামার সাথে ভিতরে যা, আমি একটা সিগারেট খেয়ে আসছি। আমি আর মামা ঘরের সোফায় বসে আছি। কানে আসছে মন্দিরের ঘণ্টা। এমন সময় সামনের দরজা দিয়ে একজনের প্রবেশ। বলিষ্ঠ চেহারা, গায়ের রং ফর্সা, মাথায় সাপের মতন পেঁচানো কালো চুল ভর্তি, ছিমছিমে পোশাক। দাদার বয়সেই হবে। মামা বলল, অর্ণব যে, এসো এসো। টিয়ার এবারে অঙ্কের নাম্বারটা কিন্তু অনেক কমে গেছে। তা টিয়া মন দিয়ে পড়াশোনা করছে তো? লোকটি বলল, টিয়া বড়ই চঞ্চল, তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুল করে ফেলেছিল। লোকটি আমার দিকে তাকাতেই মামা বলল, এটা প্রসূন, আমার ভাগ্নে, আজই কলকাতা থেকে এসেছে। ভালো অ্যানিমেশনের কাজ জানে। এমন সময় দাদাও ঘরে ঢুকলো। মামা বলল, এই তো দেবা। মামা দাদাকে কাছে ডেকে বলল, এ হচ্ছে অর্ণব পাখিরা, টিয়ার ম্যাথের টিচার। দাদা নমস্কার করে বলল, আপনি কি এইমাত্র এলেন? কথাটা শুনে অর্ণব যেন একটু বিষম খেয়ে বলল, হ্যাঁ, এইমাত্রই এলাম। এই বলে অর্ণব মামাকে বলল, টিয়া কি উপরে? মামা বলল, হ্যাঁ, উপরে আছে, যাও তুমি। রাতে খাওয়া সেরে যে ঘরে শুতে এলাম সেটা বেশ বড় ঘর। 2টো বেড পরপর পরিপাটি করে সাজানো, মাথার কাছে টিপয়ের উপর জল, বড় একটা কাঁচের আলমারি, এক কোণে একটা ডেক, তার উপর সাজানো অনেকগুলো কাগজ আর পেন, আর একটা বড় বুক সেলফ। ঘরের জানালাটা খোলা, সেখান দিয়ে ঠান্ডা হাওয়া ছুটে আসছে। সামনেই গঙ্গা। বিশ্বনাথ মন্দিরে ঘণ্টার ধ্বনি কানে আসছে। দাদা দেখলাম বিছানার উপরে বাবু হয়ে বসে হাতে একটা পেন নিয়ে
ভালো করে দেখছে। আমি বললাম, ওটা কোথায় পেলি? দাদা বলল, পাবদা, একটুর জন্য মিস হয়ে গেল। আমি বললাম, ব্যাপারটা খুলে বলতো। দাদা বলল, সন্ধ্যের সময় যখন ঘরে ফিরছিলাম তখন হঠাৎ চোখে পড়ল বাগানের এক কোণে গোলাপ গাছটা অস্বাভাবিক নড়ছে। আমি এগিয়ে গিয়ে দেখলাম কেউ নেই। দোতলায় টিয়ার ঘরের আলো জ্বলছে। সেই আলোর এক বিন্দু এই পেনটার উপরে পড়তেই চকচক করে উঠল। পেনটা আমি হাতে নিয়ে দেখলাম, কাঠের পেন, ঢাকনাটা স্টিলের। দাদা বলল, আমরা যখন বাগানে কথা বলছিলাম তখন কেউ আমাদের কথা শুনছিল গাছের আড়াল থেকে। আমি বললাম, কিন্তু দাদা, কোনো গুরুত্বপূর্ণ কথা তো হচ্ছিল না। দাদা বলল, আমাদের কাছে গুরুত্ব না থাকলেও অন্য কারোর কাছে যে গুরুত্ব থাকবে না এটা তোকে কে বলল? যাই হোক, অনেক রাত হলো, শুয়ে পড়। আবছা অন্ধকারে শহরের কোনোখানে তখন ঘটছে এক ঘটনা। একটা নীলাভ বাতি, বন্ধ দরজা জানালা ঘরে একমাত্র আলোর উৎস। ঘরময় ভেসে বেড়াচ্ছে সিগারেট আর মদের হালকা গন্ধ। আধো অন্ধকারে ঘরের এক কোণে একটা টেবিল, তার উপরে মদের বোতল আর দুটো কাঁচের গ্লাস নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে। টেবিলের পাশেই অপরিপাটি বিছানা, বিছানার উপরে ফর্সা দুটো শরীর। ঘরের নীলাভ আলোয় শরীর দুটোকে মনে হচ্ছে বিষের ছোবলে ফ্যাকাশে ও শীতলতা পেয়েছে। কিন্তু কিছুক্ষণ আগেও এই শরীর দুটো উদ্যম ছিল। এলোমেলো সাদা চাদর আর নরম বালিশ সেটাই বলে। মাথার উপরে প্রচণ্ড ব্যস্তভাবে ঘুরে চলেছে সিলিং ফ্যান। এই প্রথম শরীর দুটোয় সামান্য নড়াচড়া দেখা দিল। হাত পায়ের জ্বর ছাড়িয়ে নিজের অস্তিত্বে ফিরছে। আলস্যের শব্দ শোনা গেল মেয়েলি গলায়। একই সঙ্গে ছায়াময় পুরুষটি বিছানায় উঠে বসল। অবিন্যস্ত সঙ্গিনীর পিঠে আলতো করে হাত বুলালো। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ালো মেঝেতে। তার পরনে শুধু একটা অন্তর্বাস। অন্ধকারে মুখটা ভালো করে বোঝা গেল না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজার পাশের আলোর সুইচটা টিপে দিল। অমনি টিউবলাইটের আলো ঝাঁপিয়ে পড়ল ঘরের আনাচে কানাচে। তাতে স্পষ্ট নির্লজ্জের মতন প্রকাশিত হয়ে গেল নগ্ন শয্যা বিলাসিনী। সাদা চাদরের এলোমেলো বিছানার উপরে উপুর হয়ে শুয়ে আছে। কালো লম্বা চুল ছড়িয়ে আছে সাদা পিঠ জুড়ে। অপরদিকে দাঁড়িয়ে থাকা লোকটিকেও এবার স্পষ্ট দেখা গেল। ফর্সা, ছিপছিপে, পেশিবহুল চেহারা। বুক আর পিঠের মাঝখানটা কালো লোমাবৃত। কালো দাড়ি আর গো সুন্দর করে ছাটা। মাথার সামনেটা অনেকটা ফাঁকা, পিছনে অল্প চুল। বয়স 30-এর মধ্যেই। তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি মুখের নিষ্পাপ সরলতাকে যেন ফুটিয়ে তুলেছে। লোকটি বিছানার পাশে এগিয়ে এসে ঘুমিয়ে থাকা মেয়েটিকে একবার ভালো করে দেখে নিয়ে সোফায় জড়সড় করে রাখা নিজের পোশাক ধীরে ধীরে পরতে লাগলো। নীল জিন্সের প্যান্টের উপরে কালো সাদায় ডোরা কাটা ফুল হাতা গেঞ্জি চাপিয়ে নিল। নিজের গোপটাকে মুখের চারিধারে আলতো করে বুলিয়ে বিছানায় ঘুমন্ত নগ্ন মেয়েটার দিকে চোখ রেখেই প্যান্টের ডান পকেট থেকে বের করে নিল মোটা চামড়ায় তৈরি একজোড়া কালো গ্লাভস। আপন মনেই দাঁত বার করে হাসতে হাসতে গ্লাভসটা হাতে পরে নিল, যেন এ তার বহুদিনের একটা অভ্যাস। তারপর বসে পড়ল সোফায়।
সোফার পাশে একটা কালো চামড়ার ব্যাগ থেকে ছোট্ট একটা থার্মোকলের বাস্ক বের করলো, আর সেটা খুলতেই তার মধ্যে থেকে একটা ঠান্ডা হাওয়া আর সাদা ধোঁয়ার মতন আস্তরণ সরে বেরিয়ে এলো একটা লোহার বক্স। সেটাকে বাঁ হাতে শক্ত করে ধরে ডান হাত দিয়ে টেনে বার করলো শক্ত সাদা বরফের ছুরি। গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ালো মেয়েটির কাছে। তার চোয়ালের হাড় শক্ত হলো। তারপর মেয়েটার ফর্সা পিঠে হাত রেখে রুক্ষভাবে নাড়া দিল। একবার, দুবার, প্রথমে অল্প, পরে জোরে নড়ে উঠল মেয়েটি। মুখটা বালিশে বার কয়েক ঘষে চিত হলো, কিন্তু চোখ খুলতে গিয়ে আলোর তীব্রতায় চোখ কুঁচকে ফেলল। ফলে দেখতেই পেল না লোকটার কালো গ্লাভস পরা হাতে একটা সাদা বরফের লকলকে ছুরি তখন উঁচিয়ে আছে তারই দিকে। ঘুমের অতলে চোখ বুঝে বিরক্তি ও বিষণ্ণ মুখ নিয়ে জড়ানো গলায় বলল, উফ, কি হলোটা কি? বলে বিরক্তি ভরে আবার বালিশে মুখ গুজে উল্টো হয়ে গেল। অমনি লোকটা বিস্ময়কর ক্ষিপ্রতায় এক লাফে মেয়েটার শরীরের উপর চেপে বসল। পিঠের উপর বসে শরীরের দুটো পা দুপাশে দিয়ে আঁকড়ে ধরল। বাঁ হাত দিয়ে ফর্সা পিঠের চুলের এক অংশ শক্ত করে টেনে ধরল। যুক্তিসঙ্গত কোনো কারণ মেয়েটি বুঝে ওঠার আগেই লোকটি তার ডান হাতের সাদা ছুরিটা ক্ষিপ্রভাবে মেয়েটির ডান দিকের গলা বরাবর বসিয়ে দিল। ফিনকি দিয়ে রক্তের ধারা ছিটকে গেল পাশের সাদা বালিশে। কানে এলো ও করে একটা শব্দ। তখন মেয়েটির নগ্ন শরীর তার ভারী শরীরের নিচে উতলে উঠছে আপ্রাণ বাঁচার চেষ্টায়। পাগলের মতন বিছানায় পা ছুড়ে জন্ম দিচ্ছে ভোঁতা শব্দের। মেয়েটির ছটপট করা শরীর ধীরে ধীরে শিথিল হয়ে আসতে লাগলো। মিলিয়ে গেল আতঙ্ক, ঘৃণা, বিস্ময় ও প্রতিশোধ। আবার আগের মতনই ঘুমিয়ে পড়েছে। উত্তেজনা আর তৃপ্তিতে থরথর করে কাঁপছে লোকটি। সারা মুখ জুড়ে বিন্দু বিন্দু ঘাম। নিষ্পন্দ দেহটা ছেড়ে নেমে এলো লোকটা। বাঁ হাত দিয়ে চিৎ করে দিল মেয়েটাকে। মেয়েটির চোখ এখন সনসন করে ঘুরে চলা সিলিং ফ্যানের দিকে স্থির। ওর দিকে কিছুক্ষণ দেখল সে। বুকের ভিতর হিংস্র নেকড়ের দাপাদাপি নিয়ে বাঁ পকেট থেকে একটা সাদা রুমাল বের করে কপালের ঘাম মুছে ঘরের চারপাশে ভালো করে দেখে নিয়ে বিক্ষিপ্তভাবে পায়চারি শুরু করলো। রুমাল পকেটে রেখে থমকে দাঁড়ালো সে। বিছানার ডান দিকে ড্রেসিং টেবিলে রাখা অসংখ্য সাজগোজের জিনিসের মধ্যে থেকে কাজল পেন্সিলটা হাতে তুলে নিয়ে মেয়েটির কাছে এগিয়ে গেল সে। অনেকক্ষণ তাকিয়ে থাকলো ওর খোলা চোখের দিকে। তারপর ঝুঁকে পড়ে হাতের কাজল পেন্সিল দিয়ে বুকের নিচ থেকে লিখে চলল, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো মীরা। হঠাৎ লেখাটা থামিয়ে থমকে গেল মাঝপথে। হঠাৎ তার বুক ঠেলে বেরিয়ে এলো বোবা কান্না। হঠাৎ থরথর করে কেঁপে উঠল পেশিবহুল শরীরটি। দুই চোখ দিয়ে জল গড়িয়ে গাল বেয়ে নামতে লাগলো। হাতের পেন্সিল এলোমেলোভাবে চালিয়ে সেই লেখাকে মুছে দেওয়ার চেষ্টা করতে লাগলো। হঠাৎ এক সেকেন্ড থামল লোকটা। হাতের কাজল পেন্সিলটা ছুঁড়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিল। পর্দা সরিয়ে খুলে দিল জানালা। মেয়েটার কাছে গিয়ে ঝুঁকে পড়ে আস্তে আস্তে বলল, গুড বাই মীরা। ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে সন্তর্পণে দরজা খুলে বেরিয়ে গেল বাইরে।
দরজা টেনে আবার বন্ধ করে দিল। হাতের গ্লাভস খুলে পকেটে ভরে নিল সে। তারপর সতর্ক পায়ে স্বাভাবিকভাবেই সিঁড়ি বেয়ে চলে গেল। সকাল 8টা। নিচের বৈঠকখানার সোফায় মামা, আমি আর দাদা বসে চা খাচ্ছি। কথা হচ্ছে মণিকর্ণিকা ঘাট নিয়ে। মামা বলছে, বলতে পারি সেটাই হচ্ছে স্বর্গের দ্বার। 84টা ঘাটের মধ্যে মণিকর্ণিকা ঘাট অনেকটাই আলাদা। এখানে 24 ঘন্টা একভাবে জ্বলছে চিতা, কোনো সময় নেভে না চিতার আগুন। একটার পর একটা লাশ এসেই যায়। ঝড়, জল, বৃষ্টি, তুফান যাই আসুক, চিতার আগুন নেভে না। আমি বললাম, কিভাবে সম্ভব? দাদা বলল, একে ঘিরে আছে একটা ইতিহাস। 80 বছরের পুরনো একটা কুণ্ড আছে ঘাটের কাছে, যাকে মণিকর্ণিকা কুণ্ড বলে সবাই জানে। ওখানে মাতা পার্বতী স্নান করতে এসে কানের কানপাশটা হারিয়ে ফেলে। শিব ওখানে ডোমদের বলে কেউ জানে কিনা। কেউ কিছু না বলায় শিব অভিশাপ দেন, অনন্ত যুগ ধরে এরা ডোমের কাজ করে যাবে। পরে ওই কুণ্ড থেকে শিব নিচে মাতা পার্বতীর কানপাশটা খুঁজে পায়। সেই থেকে সবাই জানে ওই কুণ্ডে আজও শিব স্নান করতে আসে, যার জল চিতার আগুনে পড়লে মুক্তি পায়। এমন সময় মামার ডান দিকের সোফার পাশে রাখা টেবিলে টেলিফোনটা বেজে উঠল। মামা ফোনটা ধরে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, জোরে বলে উঠল, ও মাই গড, আমি আসছি। ফোনটা কেটে গেল। মামা সোফায় ধপ করে বসে পড়ল। মুখের রং ফ্যাকাশে, চোখ স্থির। দাদা বলল, তুমি ঠিক আছো তো মামা? কি হয়েছে? মামা বেয়ারাকে ডাকল, জগমোহন, রাম সিংকে গাড়ি বের করতে বলো। দাদা কিছু বলতে যাচ্ছিল। মামা বলল, বিজয়বাবু, কাল যে এসেছিল উনার মেয়েকে কেউ খুন করেছে কাল রাতে। আমার সারা শরীর কেঁপে উঠল। রাম সিং গাড়ি নিয়ে রেডি ছিল। আমরা উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল। আমি সামনে, দাদা আর মামা পিছনের সিটে। মামা বলল, জলদি চলো, জুহু রোড, বিজয় দুবে হাউস। কাশিরাজ অ্যাপার্টমেন্টের উল্টো দিকের গলিতে পৌঁছাতেই চোখে পড়ল একটা পুলিশ ভ্যান আর আলোচনায় মগ্ন জনতার চটলা। রাস্তার একপাশে গাড়ি থামাতেই আমরা নেমে গেলাম। মামাকে লক্ষ্য করে ভিড়ের মধ্যে দিয়ে গেটের কাছে যেতেই দুজন কনস্টেবল হাত নেড়ে বলছে, হট যাও, হট যাও। মামা কাছে গিয়ে কি একটা বলতেই আমাদের ভিতরে যেতে দিল। নুড়িকা করে মোড়া রাস্তা চলে গেছে ভিতরে। 10 গজ যাওয়ার পর 3তলা বাড়িটা চোখে পড়ল। বাড়িটা বড় বড় গাছ দিয়ে ঢাকা, তাই বাড়ির বেশিরভাগ অংশই দিনের বেলাতেও অন্ধকার। সামনেই এক ধাপ উঠলেই মূল সিঁড়িটা শুরু হয়েছে বাম দিক থেকে। ডান দিকে একটা দরজা হাট করে খোলা। ভিতরে কিছু লোকজন আলোচনা করছে। দোতলায় সিঁড়ির উল্টো দিকে আবার একটা দরজা, তবে সেটা তালা দেওয়া। সেটাকে পিছনে ফেলে 3তলায় আসতেই চোখে পড়ল দুটো দরজা। ডান দিকের দরজা দিয়ে ভিতরে যেতেই বিজয় দুবে মামাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে বলল, সব শেষ হয়ে গেল। এদিকে দাদা সোজা ভিতরের ঘরে ঢুকে পড়েছে। সামনেই দাঁড়িয়ে পুলিশের পোশাকে একজন। দাদাকে আসতে দেখে ইশারায় কিছু একটা বলতে যাচ্ছিল। দাদা নিজের পরিচয়টা দিতেই তিনি বলে উঠলেন,
কলকাতার দেবাংশুক দে? আপনার নাম শুনেছি। আমি ইন্সপেক্টর পৃথ্বীরাজ চৌহান। যে ঘরে দাঁড়িয়ে আছি তার পাশে একটা মাঝারি সাইজের ঘর। সেখানে ঢুকতেই যেটা চোখে পড়ল তাতে আমার বুকের ভিতরটা শিরশির করে উঠল। এক মুহূর্ত সময় লাগলো ধাক্কাটা সামলাতে। ঘরে টিউবলাইট জ্বলছে, ডান দিকে একটা ডাবল বেড খাট, তার উপরে নরম সাদা বিছানা এলোমেলো, আর সেই বিছানার উপরে বিজয় দুবের একমাত্র মেয়ে মীরা দুবের ডেড বডি। গলার কাছে একটা বড় ক্ষতের দাগ, যেখান দিয়ে রক্তের ধারা পাশের কোলবালিশটাকে লাল করে দিয়েছে। গলার বাকি অংশটা ভীষণ ফুলে উঠেছে। দুটো ফর্সা সুটাম পা দুপাশে 45 ডিগ্রি কোণ করে ছড়ানো। বডি কিছুটা ফুলে উঠেছে। বুকের নিচে কিছু একটা লেখা, তাও আবার মোছার জন্য বারবার দাগ দিয়ে লুকাতে চেয়েছে। ইন্সপেক্টর পৃথ্বীরাজ বললেন, মিস্টার দে, কি বুঝছেন? দাদাকে চুপ করে থাকতে দেখে ইন্সপেক্টর পৃথ্বীরাজ বললেন, হত্যাকারী মানসিক রোগাগ্রস্ত পুরুষ। দাদা তখন খুনির ভূমিকায় নিজেকে দাঁড় করিয়ে কিছু একটা ভেবে বলল, খুনি রাতে মীরার কাছেই ছিল। তারপর ভোরের দিকে খুনটা করে ঠান্ডা মাথায়, নাটকীয়ভাবে খুনটা করে, যাতে পুলিশ বিভ্রান্তের মধ্যে পড়ে। ইন্সপেক্টর পৃথ্বী বলল, কাজল পেন্সিল দিয়ে ওটা লেখা হয়েছে, কিন্তু কি যে লিখেছে পড়া যাচ্ছে না। আর সবচেয়ে বড় জিনিস, খুনের অস্ত্রটাও পাওয়া যায়নি। দাদা বলল, আর সেরকম কিছু চোখে তো পড়লো না। ফরেন্সিক রিপোর্ট হাতে এলে বোঝা যাবে। আমি ততক্ষণে ছবি তুলে নিচ্ছি ঘরের আর বডির। দাদা বলেছিল সন্দেহজনক যাই চোখে পড়ুক না কেন তার ক্লোজ আপ শট নিয়ে রাখতে। আমি তাই করছি। দেখে যা মনে হলো পুলিশের সব কাজ হয়ে গেছে অনেক আগে। আমরা শেষের দিকে এসেছি। ইন্সপেক্টর পৃথ্বীরাজ অপর এক ইন্সপেক্টরকে ডেকে বললেন, ইনি দেবাংশুক দে। উনার কাজ হয়ে গেলে আর তোমার সব কাজ সেরে ঘর সিল করে তারপর যাবে। যাওয়ার আগে ছাদটা একবার ভালো করে দেখে নিও। এই বলে দাদাকে বিদায় জানিয়ে চলে গেলেন ইন্সপেক্টর পৃথ্বীরাজ। আমি বললাম, দাদা আর কিছু পাইনি? তা হয় নাকি? কিছু না কিছু থাকা দরকার ছিল। হতে পারে খুনি খুব হিসাব করেই কাজটা করেছে, কোনো প্রমাণ রাখেনি। খুনটা হয়তো গ্লাভস পরে করেছে। তবে সব প্রশ্নের উত্তর এখন পাওয়া যাবে না। আমি বললাম, কিরকম দাদা? দাদা বলল, 1 নম্বর, কাজল পেন্সিল দিয়ে লেখা খুনি কেন মুছল। 2 নম্বর, খুনটা কি দিয়ে করলো। এই সব পুরো ব্যাপারটা জানতে হবে। এই বলে দাদা পুরো ঘরটা একবার ভালো করে দেখতে লাগলো। দরকারি জিনিস সবই তো পুলিশের কাছে, তাও যে দাদা কি দেখলো বুঝলাম না। কিছুক্ষণ বাদে লাশটা নিয়ে চলে যেতেই দায়িত্বরত ইন্সপেক্টর সব কাজ সেরে ঘর সিল করে চলে গেলেন। আমরা 3 তলার উল্টো দিকের দরজা দিয়ে ঘরে ঢুকলাম। সেখানে মামা আরও কিছু অচেনা লোক মিলে মৃতের বাবা বিজয় দুবেকে শান্ত করার চেষ্টায় রত। উনার ওয়াইফ পাগলের মতন হয়ে ঘরের মধ্যে একভাবে কেঁদে যাচ্ছে। আমি আর দাদা ঘরে ঢুকতেই একে একে বাইরের সবাই চলে যেতে লাগলো। কালকে যে মানুষটাকে দেখেছিলাম আজ তাকে দেখে এতটাই খারাপ লাগছে কিছু বলার নেই। মামা বলল, দেবা, মীরা আমারও মেয়ের মতন ছিল। দাদা বলল,
খুনিকে আমি বের করবই। বুঝলাম দাদা এবার কাজে লেগে গেছে। দাদা বিজয় দুবের দিকে তাকিয়ে বলল, আপনি পুরো ব্যাপারটা খুলে বলুন তো। খুনের সময় আপনি কোথায় ছিলেন? পুলিশকে প্রথম কে খবর দেয়? সব কিছু। বিজয় দুবে চুপ করে থেকে বললেন, মীরা আমার একমাত্র মেয়ে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে একটা স্কুলে চাকরি পায়। কলেজে থাকাকালীন সময় হঠাৎ করেই কেমন পাল্টে যায়, আমাদের হাতের বাইরে চলে যায়। নানান অভিযোগ আসতে থাকে, পড়াশোনা কিচ্ছু করতে চায় না। কিন্তু লাস্ট ইয়ারে হঠাৎ করেই পরিবর্তন হয়। ঠিক যেমন করে খারাপ হয়ে গেছিল, ঠিক অদ্ভুতভাবে আবার ভালো হয়ে যায়। আমরা খুব খুশি হই এই পরিবর্তনে। দেখতে দেখতে চাকরিটাও পেয়ে যায়। দাদা বলল, মীরা কি আপনাদের থেকে আলাদা থাকতো? কারণ 3 তলায় আপনারা একদিকে, মীরা ঠিক তার উল্টো দিকের ঘরে থাকতো। বিজয় দুবে বললেন, না, পুরো বাড়িটাই আমার। নিচে একজন ভাড়া আছে, খুবই বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ। দোতলাটাও ভাড়া দেওয়া আছে দীপক নিয়োগী নামে এক পেন্টারকে। ছবি তোলে, আঁকাআঁকি করে, তবে বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে। দাদা বলল, কাল উনি ছিলেন? বিজয় দুবে বললেন, না, গত 1 উইক হলো বাইরে গেছে কাজে, তবে এসে যাওয়ার কথা ছিল। আমরা 3 তলায় থাকি। পুরোটাই মিলিয়ে আমরা 3 জন মিলে থাকতাম। বেরোনোর দরজা ছিল 2টো। কিন্তু মীরা যখন দেখলাম বাবা মাকে কিছুতেই চাইছে না, তখন কিছুটা দুঃখেই পার্টিশন দেওয়া হয় ঘরের মাঝ বরাবর। ভেবেছিলাম এইভাবে দূরত্ব করলে তবুও তো চোখের সামনে থাকবে মেয়েটা। এক সময় যখন ওর মধ্যে পরিবর্তন এলো, তখন ও নিজেই বলেছিল, বাবা এই পার্টিশনটা ভেঙে দাও। কিন্তু মীরার মার অভিমান ছিল মীরার উপরে, তাই সেটা তখন আর হয়ে ওঠেনি। দাদা বলল, মীরা কাউকে কি ভালোবাসতো? বিজয় দুবে বললেন, না, অনেকবার জানতে চেয়েছিলাম, কিন্তু বলেনি কখনো। দাদা বলল, আচ্ছা, ওর কোনো বন্ধু কি আসতো? বিজয় দুবে বললেন, একটাই বন্ধু ছিল, বাবলি বলে। একবার দেখেও ছিলাম। গতকাল যখন তোমাদের ওখান থেকে ফিরি, মীরাকে বলেছিলাম তুইও আমাদের সঙ্গে চল, কিন্তু ও বলল ভালো লাগছে না, যাব না। আমরাও আর জোর করিনি। ভেবেছিলাম রাতেই ফিরে আসবো, কিন্তু ওখানে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় রাতে ফিরতে পারলাম না। সকালে যখন পৌঁছালাম তখন 6টা। আমি দেখি প্রথমে ঘরের দরজায় নক করতেই সেটা এমনিই খুলে গেল। ভিতরে জানালা খোলা, লাইট জ্বলছে। এইটুকু বলেই কেঁদে ফেললেন। দাদা বলল, তার মানে লাইট খুনি জ্বালিয়েছে? তাহলে আপনি পুলিশে ফোন করেছিলেন? বিজয় দুবে বলে চুপ করলেন। দাদা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আমাকে বলল, চল পদ্মা, নিচ থেকে ঘুরে আসি। দাদা এবার মামার কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুমি নিচে এসো, আমরা নিচেই থাকবো। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দোতলায় আসতেই দেখি ঘরের দরজা হাট করে খোলা। দাদা আমাকে বলল, তুই একেবারে চুপ থাকবি, যা বলার আমি বলবো। মনে হচ্ছে পেন্টার বাবু এসে পৌঁছেছেন কাজ থেকে।
লোকটার নাম কি বলেছিল বলতো বলতো? এই রে, একটু ভেবেই অবশ্য মনে পড়ে গেল নামটা। আমি বললাম, দীপক নিয়োগী। দাদা বলল, ভেরি গুড, আয় সোজা ভিতরে যাই। ভিতরে যেতেই চোখে পড়ল কত ছবি পেন্ট করা, বেশিরভাগ মানুষের অবয়ব। চারকোল, ওয়াটার কালার, অয়েল পেন্ট, এমনকি খবরের কাগজ দিয়ে কোলাজ করে ছবিও বানানো। ক্যামেরায় তোলা ছবিও কিছু কম নেই। সামনে একটা ছবির দিকে উল্টো করে দাঁড়িয়ে আছে পাতলুম আর স্যান্ডো গেঞ্জি পরা একজন লোক। দাদা বলল, দীপক বাবু কখন এলেন? লোকটি চমকে পিছনে তাকালেন। আমাদের দিকে ঘুরে দাঁড়াতেই দেখলাম লোকটার মাথার সামনের চুল নেই বললেই চলে, পিছনে চুলের বাহার আছে। হাতের মাসল বলে দিচ্ছে জিম টিম করে। বয়স দাদার মতোই। নমস্কার জানিয়ে দাদাকে বলল, এইমাত্র এলাম। সামনে বসবার জায়গা দেখিয়ে দিয়ে বলল, আপনাকে তো ঠিক চিনলাম না। দাদা নিজের পরিচয় সংক্ষেপে দিয়ে বলল, আপনি কতদিন হলো এখানে ভাড়া আছেন? দীপক বললেন, তা প্রায় 1 বছর তো হবেই। দাদা বলল, মীরা কেমন মেয়ে ছিল? দীপক বললেন, খুবই ভালো, তবে একটু মুডি। কখন কোন কথায় যে রেগে যায় এটা বোঝা খুবই কঠিন। দাদা বলল, লাস্ট প্রশ্ন, মীরার আর আপনার সম্পর্ক কেমন ছিল? দীপক বললেন, জাস্ট একটা ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। দাদা থ্যাংক ইউ জানিয়ে উঠে পড়ল। এবার সিঁড়ি দিয়ে নেমে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। এখন ঘরের দরজা বন্ধ। আসার সময় দেখেছিলাম খোলা ছিল। দাদা আমাকে বলল, পাপদা, তুই বরং বাড়ির আশপাশটা ভালো করে দেখে নে। বাড়িতে আসা যাওয়ার পথ কোন দিক দিয়ে আছে, কিভাবে সেখান দিয়ে যাচ্ছে, আর প্রয়োজন হলে আশপাশের ছবিটাও তুই তুলে নে। আমি বরং এদের সাথে কথা বলে আসছি। আমি বাইরে চলে এলাম। দেখলাম দাদা দরজায় বেলটা বাজাতেই দরজা খুলতে 30 সেকেন্ড সময় লাগলো। দরজা খুলতেই চোখে পড়ল 62 বছরের এক বৃদ্ধা। সাদার মধ্যে নীল ফুলের ডিজাইন করা একটা ছাপা গ্রাউন, পায়ে নীল ফিতে দেওয়া হাওয়াই চপ্পল। দাদা নমস্কার করে বলল, আমি দেবাংশু দে, মীরার খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসা ছিল। বৃদ্ধা বলল, প্লিজ কাম ইন। ঘরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর দাদা বেরিয়ে এলো। আমি বললাম, নতুন কিছু জানতে পারলি? দাদা বলল, একটাই কথা নতুন, গতকাল রাত 9টার সময় একজন আসে। চেহারার বিবরণ দীপক নিয়োগের সাথে কিন্তু মেলে। উনিও প্রথমে ভেবেছিলেন দীপক নিয়োগই এসেছে, সকালে জানলো সে নয়। এমন সময় মামা এসে বলল, চল দেবা, এবার ফেরা যাক। ফেরার পথে দাদা নাদেশার পুলিশ চৌকিতে দাঁড়ালো। ইন্সপেক্টর পৃথ্বীরাজ চৌহানের সাথে দেখা করে আবার ফিরে এলো। দুপুরে খাওয়ার পর দাদা ক্রাইম স্পটে তোলা সব ছবিগুলোকে অনেকবার করে দেখে নিয়ে বলল, পাবদা, ডায়েরিটা নিয়ে আয়। আর সকাল থেকে যা যা হয়েছে সেগুলো লিখে নেওয়া দরকার। ইন্সপেক্টর পৃথ্বীরাজ চৌহান বলেছে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে এক্সপার্ট রিপোর্ট কালকের আগে পাওয়া যাবে না, তাই আমাদের দেখা পয়েন্টগুলো লিখে নে। মীরা কিন্তু খুনিকে চিনত, আর তাদের সম্পর্ক খুব ক্লোজ ছিল।
এদিকে এই সম্পর্কের আঁচ বাড়ির কেউ জানে না। খুনি কি লিখেছিল যেটা পরে মোছার জন্য ব্যস্তভাবে বারবার দাগ কেটে যায়? যে অস্ত্র দিয়ে খুন হয়েছে সেটা পাওয়া যায়নি। খুনি জানালা খুলে লাইট জ্বেলে কেন গেল? একতলার বাসিন্দা রাতে একজনকে দেখল, যার চেহারা দোতলার ভাড়াটিয়া দীপক নিয়োগের সাথে মেলে। সে ভাবল রাতে দীপক নিয়োগী তার ঘরে ফিরেছে, কিন্তু সকালে মার্ডারের 2 ঘন্টা পরে দীপক নিয়োগী ফিরে আসলো। আমি বললাম, দাদা এমনটা নয় তো যে দীপক নেওগি কাল রাতে খুনটা করে ভোরের দিকে চলে যায়, পরে আবার দিনের আলোয় সব জানাজানি হতে ফিরে আসে, যেন সে কিছুই জানে না। দাদা আমার কথার উত্তর না দিয়ে বলল, নাদের শাহ পুলিশ চৌকিতে যেটা শুনলাম, এই শহরে মোট এটা নিয়ে 3টে খুন হলো। আগেরগুলো অন্যভাবে হলেও কয়েকটা জিনিস কিন্তু এক। যেমন খুনগুলো মেয়েদের হয়েছে। খুনি খুনের সময় কোনো প্রমাণ রাখে না, খুনের অস্ত্র পাওয়া যায় না। আমার মনে হচ্ছে এই 3টে খুনের খুনি একই জন। কিছু একটা যুক্ত অবশ্যই আছে। আমাদের এখন জানতে হবে মীরার ক্লোজ ফ্রেন্ড বাবলিটা কে, কোথায় থাকে। ওই বলতে পারে অনেক কিছু মীরার ব্যাপারে। আমাকে আরেকবার যেতে হবে বিজয় দুবের বাড়ি। আমি বললাম, আমিও যাব। দাদা বলল, ঠিক আছে, যেতে পারো, তবে একটা শর্তে, ওখানে চুপটি করে থাকবি। কি আর বলি, আমি মাথা নেড়ে রাজি হলাম। সন্ধে 6টা, আমি আর দাদা জুহু রোডে বিজয় দুবের হাউসে পৌঁছালাম। তখন নিচে আর কোনো ভিড় নেই, সোজা দোতলায় উঠে এলাম। আর দরজার পাশে বেলটা বাজাতেই দীপক নিয়োগী দরজা খুলল, পরনে টাওয়েল আর স্যান্ডো গেঞ্জি। দীপকবাবু বললেন, আসুন আসুন, বসুন, আমি বাথরুম হয়ে আসছি, 5 মিনিট লাগবে। দাদা বলল, ওকে। আমি সোফায় বসে একটা ম্যাগাজিন দেখতে লাগলাম। দাদা তখন ঘরের চারিধারে হেঁটে হেঁটে দেখে নিচ্ছে ঘরের সকল জিনিস। ঘরের এক কোণে একটা টেবিল, সেখানে অনেকগুলো আঁকার খাতা এলোমেলো করে সাজানো। তার মধ্যে থেকে একটা হলুদ রঙের খাতা টেনে বার করে দাদা মনোযোগ সহকারে দেখতে লাগলো। এমন সময় বাথরুমের দরজা খোলার শব্দে দাদা হাতের খাতাটা জায়গা মতন রেখে আমার পাশে এসে বসে পড়ল। দীপক নিয়োগী ঘরে এসে বললেন, বলুন মিস্টার দে, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দাদা বলল, মীরার ফ্রেন্ড বাবলি বলে কাউকে চেনেন? কিছুক্ষণ চুপ করে দীপকবাবু বললেন, চিনি না, তবে একবার মীরা তার এক বন্ধুকে নিয়ে আমার কাছে এসেছিল। তার নাম ছিল কিন্তু বাবলি। আমি ওদের দুজনার একসঙ্গে একটা ছবি আঁকি, জাস্ট পেন্সিল ড্র। আমি বলেছিলাম কালার করতে অনেক টাইম লাগবে। দাদা বলল, ছবিটা আছে? দীপকবাবু বললেন, দেখছি। তারপর পাশের ঘর থেকে একটা ক্যানভাস নিয়ে এসে আমাদের সামনে তুলে ধরল আর বলল, ছবি থেকে মোটামুটি একটা ধারণা হলো। মুখের ডান দিকে একটা কালো দাগ। দাদা বলল, আচ্ছা, ওটা কি? দীপকবাবু বললেন, ওটা জরুলের দাগ। দাদা বলল, কোথায় থাকেন সেটা জানেন? না, তবে মীরা বলেছিল ওর সাথে জব করে,
অশোকনগরে একটা স্কুলে। দাদা বলল, লাস্ট প্রশ্ন, আপনি মীরাকে লাস্ট কবে দেখেছিলেন? নিয়োগী বললেন, গত 1 উইক আগে। আমি কাজের ব্যাপারে বাইরে চলে যাই, এসে জানতে পারি ঘটনাটা। দাদা আর কোনো কথা না বলে নমস্কার জানিয়ে উঠে পড়ল। শহরের আশপাশটা ঘুরে দেখে যখন বাড়ি ফিরি, তখন সামনের বসবার ঘরে মামা বিভ্রান্তের মতন পায়চারি করছে। আমরা ঘরে ঢুকতেই মামা বলে উঠল, তোরা কখন বেরিয়েছিস? এখন রাত্রি 9টা বাজলো। নতুন শহর, তারপর আজ এমন একটা ঘটনা ঘটেছে। যা, ফ্রেশ হয়ে নে। আমরা উপরের ঘরে চলে গেলাম। ফ্রেশ হয়ে দাদা একটা সিগারেট ধরিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, দীপক নিয়োগের লোকটা মোটেও সুবিধার নয়। আমি বললাম, তোর এমন কেন মনে হলো? দাদা বলল, লোকটার নজর মীরার উপর ছিল, ওর আঁকার খাতাটা সেটা প্রমাণ দেয়। আমি বললাম, কিছুই বুঝলাম না। দাদা বলল, তখন দীপক নিয়োগের ঘরে ওই টেবিলের পাশ থেকে যে হলুদ রঙের খাতাটা বার করে আমি দেখছিলাম, ওর মধ্যে মীরার কিছু অশ্লীল ছবি আঁকা দেখলাম। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মামাকে ছুটে আসতে দেখে মাঝপথেই থামতে হলো। হাঁপাতে হাঁপাতে মামা বলল, দেবা, তোর ফোন, কেউ তোর সাথে কথা বলতে চায়। মনে হচ্ছে ইন্সপেক্টর পৃথ্বীরাজ করেছেন ফোনটা। দাদার সাথে আমিও নেমে এলাম নিচে বসবার ঘরে টেলিফোনের কাছে। পাশে মামা। দাদা টেলিফোনটা হাতে ধরে লাউডস্পিকার অন করে দিয়ে বলল, হ্যালো। কর্কশ আর ফিসফিস শব্দে ভেসে এলো, আপনি কি দেবাংশু দে? দাদা বলল, ইয়েস, দেবাংশু দে বলছি। আপনি কে? আমি মীরাকে খুন করেছি। আমার আর মামার শরীর তখন থরথর করে কাঁপছে। আমার কাছে একটা টেপ রেকর্ডার সবসময় থাকে, ওটা অন করে দিলাম সবার অজান্তে। দাদা এবার ভারী গলায় বলে উঠল, মীরার হত্যাকারী? আমি মীরাকে খুন করতে চাইনি, সত্যি বলছি, বাধ্য হয়ে। আবার সব চুপ। জানেন মিস্টার দে, খুনটা করার পর থেকেই নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে। দাদা বলল, তার মানে? আমি খুবই ভালোবাসতাম। আচ্ছা, মেয়েটার নাম ছন্দা নাকি মীরা? না 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 না, পারুল 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 ছিল। ধ্যাৎ, ঠিক মনেই পড়ছে না। দাদা এবার রেগে গিয়ে বলল, ছন্দার পারুলও কি খুন হয়েছে এই খুনির হাতে? মিস্টার দে, আমাকে শাস্তি দিন। একটা বরফের ছুরি আমার এই গলায় চালিয়ে দিন। আমার বাপের রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যান, শাস্তি দিন। আমার তখন শীত করতে শুরু করেছে। মামা সোফায় বসে পাথরের মূর্তির মতন দাদাকে দেখছে। আমার মনে পড়ে গেল মীরার খুনের দৃশ্যটা। তাহলে ওটা বরফের ছুরি ছিল? আর ভাবতে পারলাম না। দাদা বলল, আপনি কি লিখেছিলেন ওটা? আবার চুপচাপ। না, আমি বলবো না, আমি বলবো না তো। ওটা মুছে দিয়েছিলাম না। আমার ফাঁসি হওয়া উচিত। ফর গড সেক, ক্যাচ মি প্লিজ, না হলে আমি আবার একটা খুন করে ফেলবো। দাদা বলল, আপনি কোথা থেকে ফোন করছেন? টেলিফোনটা হঠাৎ নামিয়ে রাখার শব্দ। রাতে খাওয়ার পর
আমি দাদার নির্দেশ মতন টেপ রেকর্ডারটা চালিয়ে দিলাম। খুনি তখন তার স্বীকারোক্তি দিচ্ছে। 2-3 বার শোনার পর দাদা বলল, কিছু বুঝলি? আমি মাথা নাড়লাম। দাদা বলল, ট্রেনের শব্দ পেলি? আর একটা জল পড়া শব্দ টিনের উপরে। হ্যাঁ, সেটা এবার শুনতে পেলাম। তার মানে খুনি স্টেশনের আশেপাশেই থাকে। আর সব খুনগুলো এই যে করেছে এটা ঠিক। তবে খুনি চতুর্থ খুন করুক বা নাই করুক, এটুকু বলতে পারি টেলিফোন সে করবেই। কারোর কাছে নিজেকে জাহির করাটা মানসিক খুনিদের একটা নেশার মতন। আর এটাও ঠিক, বরফের ছুরি দিয়েই খুনটা করেছে। কিন্তু প্রশ্ন, খুনি আমাকে চিনল কিভাবে? আর এই বাড়ির নাম্বার জানলো কি করে? পাবনা আমরা অন্ধকারে হাতড়ে চলেছি, একটা আলো, ব্যাস খেল খতম। সকালে অশোকনগর ইঞ্জিনিয়ারিং কলেজে যেতেই বাবলির ঠিকানা পেয়ে গেলাম। আজ শরীর খারাপ হওয়ায় সে আসেনি। আমি আর দাদা 10 মিনিটের পথ হেঁটে বাড়িটা উদ্ধারও করে ফেললাম। দোতলা বাড়ি। ভিতরে গিয়ে দাদা নিজের পরিচয় দিল, আসার কারণও জানালো। সব শুনে বাবলির বাবা আর মা রাজি হলেন। আমরা দুজনে সিঁড়ি দিয়ে দোতলার একটা ঘরে এলাম। টিভি চলছে, শোভায় একটা মেয়ে বসে, সাধারণ নীলকালোয় ছাপা ভয়েলের শাড়ি পরা। বাবলির মা আমাদের সাথে এসে পরিচয় করিয়ে দিয়ে চলে গেলেন। দাদা এবারে বলল, আপনি বাবলি মিত্রা? মেয়েটি ঘাড় নেড়ে বলল, বলুন কি জানতে চান। সামনের দুটো চেয়ার দেখিয়ে আমাদের বসতে বললেন। রোগা, ভাঙা চোয়াল, শরীরে অদ্ভুত একটা পাশ্চাত্যের সৌন্দর্য রয়েছে। দাদা বলল, আপনি মীরার বেস্ট ফ্রেন্ড ছিলেন তো? বাবলি গর্জে উঠে বলল, না, মীরা নামে আমি কাউকে চিনি না। এই রকম উত্তর পেয়ে দাদা চুপ করে থেকে বলল, মিস বাবলি, আপনি হয়তো বরফের ছুরি দেখেননি। সেটা খুব শক্ত হয়। ওটা যদি কোনো মেয়ে নরম গলায় বিঁধিয়ে দেয়, গলার নলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মীরা কিন্তু খুব কষ্ট পেয়েছিল। আর একটা গোপন খবর বলতে পারি, খুনি ওর শরীরে কাজল পেন্সিল দিয়ে কিছু একটা লিখেছিল। বুঝতেই পারছেন, নেক্সট কার যে প্রাণ যাবে বোঝা খুব দায়। দু হাতে মুখ ঢেকে অস্ফুট আর্তনাদ করে উঠেছে বাবলি। দাদা বলল, নৃশংস খুনি। ওর খুনের কোনো স্পষ্ট কারণ আমরা জানতে পারিনি। খুনি মানসিক বিকারগ্রস্ত বলেই মনে হয়। আর এই জাতীয় খুনি একটা খুন করে থামে না। এরপর কে ওর শিকার হবে কেউ বলতে পারে না। খুনির ধরা পড়াটা খুব দরকার, তাই আপনার সাহায্য চাই। বাবলি বলল, মীরা আমার সাথেই পড়তো, বলুন কি জানতে চান। দাদা বলল, মীরা কেমন মেয়ে ছিল? বাবলি বলল, খুব ভালো মেয়ে। স্কুল লাইফে মীরা খুবই চঞ্চল ছিল, কিন্তু কলেজ লাইফে যথেষ্ট শান্ত হয়ে যায় হঠাৎ করে। দাদা বলল, মীরা কাউকে ভালোবাসতো? বাবলি চুপ করে থেকে বলল, স্কুল লাইফে ছিল রণ রাও বলে, তবে ছেলেটা খুবই ফালতু টাইপের ছিল। যখন সেটা মীরা বুঝতে পারল, তখন তার থেকে নিজেকে সে সরিয়ে নিল। শুনেছিলাম মীরা রিসেন্ট কারোর সঙ্গে প্রেম করছিল, বিয়েও করতে চেয়েছিল। বাড়িতে মেনে নেবে না বলে কাউকে সে জানাতো না। আমার সাথে দেখা করাবেও বলেছিল, কিন্তু তার আগেই বলে বাবলি আবার মুখ নিচু করে নিল। বাবলি হঠাৎ মুখ তুলে বলল,
আমার মনে হয় রণরাও জানতে পেরে এই খুনটা করেছে। দাদা এবার বলল, একটা পার্সোনাল প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। বাবলি বলল, বলুন। আপনি কি প্রেম টেম করেন? বাবলি বলল, দাদা বলল, আপনার আপত্তি না থাকলে একবার দেখতে পারি তার ছবিটা। বাবলির টেবিলের একটা বইয়ের ভাঁজ থেকে ছবি নিয়ে এসে দাদার হাতে দিল। দাদা বেশ কিছুক্ষণ ভালো করে দেখে আবার সেটা দিয়ে দিল। নমস্কার জানিয়ে দাদা উঠে পড়ল। বাড়ি যাওয়ার পথে দাদা নাদের শাহ পুলিশ চৌকিতে গেল। ওখানে পৃথ্বীরাজ চৌহানের কাছে শুনল খুনি ধরা পড়েছে। শুনে মনটা খারাপ হয়ে গেল। দাদার আগে কেউ খুনিকে ধরুক, আমি সেটা চাই না। দাদা বলল, সে কে? ইন্সপেক্টর বলল, রণু রাও খুনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল। মীরাকে ভালোবাসত। যখন মীরা ওকে রিফিউজ করে তখনই তাকে হত্যা করে। দাদা বলল, কখন অ্যারেস্ট করেছেন রণরাওকে? ইন্সপেক্টর পৃথ্বীরাজ বললেন, কাল বিকালে। দাদা বলল, আসল খুনি এখনো বাইরে। কাল রাতে খুনি ফোন আসে। এই বলে কালকের রেকর্ডটা চালিয়ে শোনালো। রাত তখন 8টা। আমরা বৈঠকখানায় বসে। হঠাৎ টেবিলের পাশে টেলিফোনটা বেজে উঠল। দাদা ফোনটা ধরল। কর্কশ ফিসফিস কণ্ঠস্বর সেই একই ভঙ্গিতে থেমে থেমে বলতে শুরু করলো, বাবলি মারা গেছে মিস্টার দে। আই কিলড হার। আমি ওকে খুন করেছি। বড় ভালো মেয়ে ছিল। দাদা ফোনটা নামিয়ে রেখে আবার বোতাম টিপে ফোন করলো ইন্সপেক্টর পৃথ্বীরাজ চৌহানকে। বলল, অশোকনগরে বাবলি মিত্রা খুন, তাড়াতাড়ি। যখন স্পটে পৌঁছালাম দেখলাম সকালে যে সোফায় বাবলিকে বসে থাকতে দেখেছিলাম এখন সেখানে একইভাবে বসে, শুধু শাড়িটা চেঞ্জ। গলার কাটা অংশ থেকে রক্তের ধারা গড়িয়ে পড়ছে শাড়ি বেয়ে। চোখ খোলা। পাশে একটা ছোট্ট ঘর। সেখানে যেতেই দেখলাম একটা টেলিফোন। দাদা সেটার দিকে এগিয়ে যেতেই একটা শব্দ কানে এলো। জলের শব্দ, যেটা টিনের উপর পড়ছে। দাদা জানালার বাইরে তাকিয়ে দেখল পাশের বাড়ির ছাদে ট্যাঙ্কির জল ছাপিয়ে একটা কালো পাইপ দিয়ে নিচে টিনের উপর এই জলের ধারা পড়ছে। দাদা বলল, পাবদা, একটা বড় জিনিস মিস করে গেলাম। খুনি কাল ফোনটা এখান থেকেই করেছিল। আজও হয়তো পড়েছিল এখান থেকেই। তখনই খুব কাছ দিয়ে একটা ট্রেন চলে গেল। ইন্সপেক্টর বলল, খুনি কল করেছিল? দাদা বলল, যখন বাড়ি ফিরলাম মামা বলল, দেবে একটা চিঠি আছে তোর নামে। সাদা খাম ছিঁড়ে চিঠিটা পড়ে আবার ভাঁজ করে রেখে দিয়ে দাদা বলল, কাল আমার সাথে কেউ দেখা করতে চায়, একা যেতে হবে। মামা বলল, একা যাওয়ার দরকার নেই, পুলিশ নিয়ে যাবি। দাদা বলল, না, আমাকে একাই যেতে হবে। সকাল 8টা। দাদা নিজের গানটা কোমরে গুজে বেরিয়ে গেল। যখন ফিরল তখন দুপুর 2টো। বাড়ি এসে বলল, পাবদা, খুব খিদে পেয়ে গেছে, চল আগে খেয়ে নি। খাওয়া হলে পৃথ্বীরাজ চৌহানকে একটা ফোন করে কি যেন বলল। তারপর একটা সিগারেট ধরিয়ে দাদা বলল, আজ রাতে খুনি নিজেই ধরা দেবে।
ব্যাস এই বলে চুপ করে ডায়েরিতে কী যেন লেখা শুরু করলো। সন্ধে 7টা। আমরা তুলসীপুরে মহেশ্বরী ভবনে পৌঁছালাম। গেটের কাছে সিভিল ড্রেসে ইন্সপেক্টর পৃথ্বীরাজ চৌহান দাঁড়িয়ে, সঙ্গে আরও 3 জন সিভিল ড্রেসে। দাদা বলল, চলুন। লিফট ক্রিং শব্দ করে দরজা খুলতেই দেখলাম 6th ফ্লোর। আমরা 3 জনেই দেখলাম একটা নেম প্লেট দরজার ডান দিকে, তাতে লেখা অজয় আগরওয়াল। দাদা বেল বাজাতেই ফর্সা একটা মেয়ে দরজা খুলে দিল। ইন্সপেক্টর পৃথ্বী বলল, আপনি তাহলে রিমি আগরওয়াল? দাদা বলল, রিমি, তোমার বাবা মা কিছু জানে না তো? রিমি বলল, না, তারা অনুষ্ঠান বাড়িতে চলে গেছে। দাদা পৃথ্বীরাজকে বলল, আপনি এই ঘরের মধ্যে একটা জায়গা খুঁজে লুকিয়ে যান। পাবদা, তুই ছাদে চলে যা। মিস রিমা, আপনি আমার ভাইয়ের সাথে ছাদে চলে যান। আপনারা ওখানেই থাকবেন যতক্ষণ আমি আপনাদের না ডাকি। দাদা রিমিকে বলল, ফোনটা করেছেন তো? রিমি বলে ছাদে চলে গেল আমার সাথে। দাদা বাথরুমের লাইট জ্বালিয়ে শাওয়ারটা খুলে দিয়ে বাথরুমের দরজা আবার ভেজিয়ে দিল। ঘরের বাকি লাইটগুলো সব নিভিয়ে দিল আর জানালার একটা বড় পর্দার পিছনে লুকিয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ, তারপর বাইরের বেলটা বেজে উঠল। পৃথ্বীরাজ সোফার পিছনে বন্দুক হাতে লুকিয়ে। হঠাৎ ঘরের দরজা আস্তে করে খুলে গেল। প্রবেশ করলো একটা ছায়ামূর্তি। বাথরুমের আলো আর শাওয়ারের শব্দ শুনে ছায়ামূর্তি বলল, রিমা, আমি এসে গেছি। ঘরের লাইট অফ করে রেখেছো কেন? জানো না অন্ধকারে আমার ভয় লাগে। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে যাওয়ার শব্দ। আমি জানি পৃথ্বীরাজ বন্ধ করেছে আমাদের প্ল্যান মতন। এরপর ছায়ামূর্তি সুইচ বোর্ড খুঁজে লাইটটা জ্বেলে দিল। অমনি লাইটের আলো অন্ধকার ঘরে ঝাঁপিয়ে পড়ল। সামনে ইন্সপেক্টর পৃথ্বীরাজ চৌহান বন্দুক হাতে দাঁড়িয়ে বলল, নড়বেন না, নড়লে একটা গুলিতে আপনার মাথা এপার ওপার হয়ে যাবে। সামনে দাঁড়িয়ে যে মূর্তি, তার হাতে একটা কালো গ্লাভস, চাপ দাড়ি, মাথার সামনে চুল নেই। ছায়ামূর্তির দিকে দাদা এগিয়ে গিয়ে পিছনের চুল ধরে মারল এক টান। অমনি বেরিয়ে এলো ঝাঁকড়া চুল। দাদা বলল, অর্ণব বাবু, অন্ধকারে আপনার ভয় লাগে, এখন কেন এত ভয়? এখন তো লাইট জ্বলছে। মুখের কথা শেষ হলো না। খুনি ছুটে সামনের খোলা দরজা দিয়ে ব্যালকনিতে গিয়ে নিচে দিল এক লাফ। এক বিভৎস আর্তনাদে ফ্ল্যাটের সকলকে জানিয়ে খুনি তখন নিচে মাটিতে পড়ে, মাথার পিছন দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। দাদা বলল, আমার কাজ শেষ পৃথ্বীরাজজি, আপনার কাজ আপনি করুন, আমি চলি। পরদিন সকালে আমি আর মামা মিলে দাদাকে বললাম, কিভাবে বুঝলি খুনি কে? দাদা বলল, বাবলি যাকে ভালোবাসতো তার ছবি যখন দেখি তখন মনে হয়েছিল কোথায় যেন দেখেছি। আর খুনির ফোনটা যখন আসে তখন বলেছিল সে মীরাকে ভালোবাসে। এদিকে মীরার ফার্স্ট লাভার জেলে। তখন মনে হয় সব মেয়েরাই খুনিকে চেনে, তাই কাছেও আসতে দেয়। এতে খুনি খুব সহজেই খুনগুলো করে। সন্দেহ হয় সব মেয়েগুলো একজনকে কি ভালোবাসে ভিন্ন ভিন্ন সময়। কিন্তু খুনির কারণ খুঁজে পাই তখন যখন রিমার চিঠি আমার হাতে আসে। সেই জানায় স্কুল লাইফে চন্দা, পারুল, মীরা, বাবলি আর রিমা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। বড়লোক ঘরে মেয়ে হওয়ায় পয়সার অভাব তাদের ছিল না।
রণ রাও মীরাকে ভালোবাসত, মীরাও ভালোবাসত। একদিন স্কুলে প্রশ্নপত্র চুরি করতে গিয়ে রণ ধরা পড়ে স্কুল মাস্টারের কাছে। তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়। প্রতিশোধ দিতে মীরা বদনাম করে দেয় ওই স্কুল টিচারকে। সে লজ্জায় অপমানে সুইসাইড করে স্কুলের ছাদ থেকে। তারপর ব্যাপারটা স্টপ হয়ে যায়। রিমা যখন জানতে পারে বেছে বেছে তাদের বান্ধবীদেরই মারা হচ্ছে, তখন নিজের কথা ভেবে ভয় পেয়ে আমার সাথে দেখা করে, সব খুলে বলে। আমি ওর কাছে ওর লাভারের ছবি দেখতে চাই। সে যে ছবি দেখায় সেটা বাবলির বয়ফ্রেন্ড। তখন সব খেলাটা পরিষ্কার হয়ে যায় আমার সামনে। ছবিটাকে এডিট করে ওর দাড়িগোঁফ সরিয়ে চুল অ্যাড করতেই অর্ণব পাখিরার ছবি সামনে আসে। আর আমি খোঁজ নিয়ে জানতে পারি যে স্কুল টিচারের ছেলেই ছিল ওই অর্ণব পাখিরা। মামা বলল, কি ভয়ানক ব্যাপার! আমার বাড়িতে কতবার এসেছে টিয়াকে পড়াতে, আমার একবারও মনে হয়নি। মামা বলল, দেবা এবার টিয়ার বার্থডে সেইভাবে হবে না, বুঝতেই তো পারছিস, এত বড় একটা ঘটনা ঘটে গেল। তবে নেক্সট বার আবার তোকে আসতে হবে, কথা দিয়ে আসবি। দাদা বলল, হাসবো। শুনছিলেন আমার লেখা একটা রহস্য গল্প, বেনারসি গণ্ডগোল। রূপকথার সমস্ত গল্প, কবিতা, নাটক শুনতে আজই সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।